ঘোষপাড়ায় দোলের মেলায় যাওয়ার পথে গঙ্গার ধারে একটা মঠ পড়ে। অবশ্য মঠ বললে একটু ভুলই বলা হয়। মঠ বলতে আমরা সাধারণত যা বুঝি এটা ঠিক সেরকম কিছু নয়। খোলা মাঠের মধ্যে 4-5টা ছোট খড়ের চালের ঘর, আর একপাশে একটা পেল্লায় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট খাল মাঠের ভেতর দিয়ে খানিকটা ঢুকে শুকিয়ে মজে গেছে, তবে জোয়ারের সময় খালটা ঠিক কানায় কানায় ভরে ওঠে। আর ঠিক সেই সুযোগেই জেলেরা সেখানে দুয়ারি পেতে রাখে, কারণ প্রতিবার জোয়ারের জলের তোরে মাছগুলো খালে ঢুকে পড়ে, আর ভাটার টানে জল নেমে যাওয়ার সময় ওই দুয়ারির কাঠিতেই আটকে যায়, আর বেরোতে পারে না। সেখান থেকে একটু দূরেই শঙ্করপুর নামের একটা ছোট্ট গ্রাম। বেশ কিছুদিন আগে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খোলার জন্য খানিকটা জমি সার্ভে করেছিল, মাটির কাজও শুরু করিয়েছিল। কিন্তু কি এক অজানা কারণে শেষ পর্যন্ত আর লাইন বসানো হয়নি। শুধু মাঠের উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর সেই লম্বা প্রকাণ্ড উঁচু রেলের বাঁধটাই রয়ে গেছে। বাঁধের দুপাশের ঢালু জমিতে আকন্দ থেকে শুরু করে নানা জাতের বুনো কাটা গাছ গজিয়ে একেবারে জঙ্গল হয়ে আছে, আর তার মধ্যে আকন্দ গাছই সবচেয়ে বেশি। এই খুঁটি দেবতার অদ্ভুত গল্পটাও আমার এখানেই শোনা। আজ তাই বলি তাহলে। অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। তেমনই কিছু গল্প নিয়ে আমাদের এই আয়োজন, গল্প অভিযান। আজ অভিযান গ্রাম বাংলার এক গা ছমছমে ও অলৌকিক রহস্যকে ঘিরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখনীতে যেমন প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরেছেন, তেমনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন গ্রামের মানুষের ভয়ে আর অশরীরী জগৎ। তার তুলিতে বাস্তব আর অতীন্দ্রিয় একেবারে মিলেমিশে গেছে। এখন শুনছেন সেই কথাশিল্পীর অনবদ্য সৃষ্টি, খুঁটি দেবতা। তাহলে গল্পে ফেরা যাক। শঙ্করপুর গ্রামের ঠিক পাশেই ছিল হেলেঞ্চা শিবপুর। যদিও আজ তার চিহ্নটুকুও অবশিষ্ট নেই। বছর 15 আগে গঙ্গার ভাঙনে গ্রামটা তলিয়ে গিয়ে মাঝগঙ্গায় ওই বড় চরটা সৃষ্টি করেছে। পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সঙ্গে ওই চরের দখল নিয়ে একসময় পুরনো প্রজাদের অনেক দাঙ্গা হাঙ্গামা আর মামলা মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত মামলায় প্রজারা যেতে ঠিকই, কিন্তু চরটা চিরকাল ওই বালুকাময়েই হয়ে থাকলো। আজ 10 বছর কেটে গেলেও জমিটা আজও চাষের উপযুক্ত হয়নি। চরটা প্রজাদের কোনো কাজেই লাগেনি, ওরকম অনাবাদী অবস্থায় পড়ে থাকে। তবে আজকাল শুনি কেউ কেউ নাকি তরমুজ আর কাঁকুর চাষ করার চেষ্টা করছে। এই গ্রামেই একসময় থাকতেন রাঘব চক্রবর্তী। পেশায় ছিলেন পূজারী বামুন। ওনার আপন বলতে কেউই ছিল না। পৈতৃক আমলের পুরনো ঘরের বাড়িতে তিনি একাই থাকতেন। একাই নদীর ঘাট থেকে জল বয়ে আনতেন, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে নিজের হাতে রেঁধে বেড়ে খেতেন। আর শরীরের জোরও যা ছিল তা দেখার মতো। ঠাকুরদার আমলের সেকেলে একটা ভারী পিতলের ঘড়া কাঁধে করে রোজ দুবেলা প্রায় 1 পোয়া পথ বয়ে গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা কুড়েমি যে কী জিনিস তা বোধহয় তিনি জানতেনই না। চক্রবর্তী মশাইয়ের কিন্তু পয়সার প্রতি বেশ লোভ ছিল। তিনি বাঁশের চটা দিয়ে পালা তৈরি করে ডোমেদের কাছে 20 দরে বেচতেন ঘোষপাড়ার দোলের মেলায়। আবার মাঝে মাঝে নিজের হাতে ঝুড়ি, কুলো, ডালা ইত্যাদি বুনেও বিক্রি করতেন। মাটির প্রতিমা গড়া থেকে শুরু করে উলুখড়ের টুপি বা ফুল ঝাঁটা তৈরি করা, এসব কাজেও তার বেশ হাত চষ ছিল। চমৎকার কাপড় রিপুও করতে পারতেন, আর এইসবই ছিল তার উপরি রোজগারের রাস্তা। সংসারে আপন বলতে কেউই নেই, না স্ত্রী না ছেলে মেয়ে। কে তার জমানো টাকা খাবে তার কোনো ঠিকই ছিল না। তবুও রাঘব পাগলের মতো টাকা জমিয়ে যেতেন। একটা মাটির ভাঁড়ে সযত্নে নিজের জমানো পয়সা কুড়ি রাখতেন, আর সপ্তাহে 2-1 সেই ভাঁড় উপর করে সব পয়সা ঢেলে গুনতেন। ভাঁড়ের ভেতর একবার যা ঢোকাতেন, খুব দরকার না পড়লে তার বের করতেন না। গ্রামের লোকেরা বলা বলি করত, রাঘব চক্রবর্তী বেশ 2 পয়সা জমিয়ে ফেলেছেন কিন্তু। একদিন দুপুরে রান্নাবান্না সেরে রাঘব সবে একটু জিরিয়ে নেওয়ার জোগাড় করছেন, এমন সময় একটা ছুঁই ফেরা গরুর গাড়ি এসে তার উঠোনে থামল। গাড়ি থেকে 25-26 বছরের এক যুবক নেমে এলো। রাঘব দেখেই চিনতে পারলেন, তার দূর সম্পর্কের ভাগ্নে নন্দলাল।
নন্দলাল এসেই মামার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। রাঘব বললেন, আয় বাবা আয়। তা ছইয়ের ভেতর কে রে? নন্দলাল একটু লাজুক মুখে বলল, আপনার বৌমা। তা যাচ্ছিস কোথায়? ঘোষপাড়ার দোল দেখতে নাকি? নন্দলাল এবার বেশ আমতা আমতা করে বলল, আজ্ঞে না, আপাতত আপনার আশ্রয়। মানে বামুনহাটির বাড়িঘর সব তো গেছে। গত বছর মাঘ মাসে বিয়ে করেছি। তা বউ এতদিন বাপের বাড়িতেই ছিল, সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছিল না, তাই আজ একেবারে এখানে নিয়ে এলাম। রাঘব মনে মনে খুব একটা খুশি হতে পারলেন না। তিনি চিরকাল একা থেকেছেন, একা থাকতেই ভালোবাসেন। এর মধ্যে আবার ঘাড়ের ওপরেই নতুন উপসর্গ এসে ছুটল। মনে মনে বিরক্তি লাগলেও সেটা চেপে গিয়ে ভাগ্নে আর ভাগ্নের বউকে গাড়ি থেকে নামিয়ে পূব দিকের ভিটের ছোট ঘরটায় আলাদা থাকার বন্দোবস্ত করে দিলেন। সন্ধ্যার পর ভাগ্নেকে ডেকে জিজ্ঞেস করলেন, এখানে নিয়ে তো এলি, কিন্তু হাতে কিছু টাকা পয়সা আছে? আমার এখানে কিন্তু বড় টানাটানির সংসার। অন্য বছর যা ধান পাই, এবার তার শিখিভাগও পাইনি রে। যজমানদের অবস্থাও একেবারে তথই বচ। নন্দ এই কথায় কোনো জুৎসই জবাব দিতে পারল না। রাঘব তখন আবার জিজ্ঞেস করলেন, বৌমার হাতে কিছু নেই? ও আর কোথায় পাবে মামা? তবে বিয়ের সময় পাওয়া কিছু গয়নাগাটি আছে। ওর ওই হাত বাক্সটার মধ্যেই আছে যা থাকার। উনি এবার একটু চোখ কুঁচকে বেশ ফিসফিসিয়ে বললেন, জায়গাটা কিন্তু সুবিধের নয় বলে দিচ্ছি। গয়নাগুলো ওই বাক্সের ভেতরে লুকিয়ে রাখাই ভালো, বাইরের 5 জন যেন টের না পায়। আমি এমনিতেই গ্রামের একেবারে এক কোনায় পড়ে থাকি, তার ওপর আজকাল যা দিনকাল পড়েছে, ওগুলো সাবধানে রাখা দরকার। দিন দুয়েক পর সকালবেলা নন্দলাল মামার কাছে এসে বলল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা, একটু বীজপুরে যাব ভাবছি। লোক কারখানায় একটা কাজের খোঁজ পেয়েছি জানেন, গিয়ে একবার দেখে আসি। নন্দলাল এর আগেও বীজপুরের কারখানায় কাজ খুঁজেছে, কিন্তু তেমন পড়াশোনা জানে না বলে কোথাও কাজ জোটাতে পারেনি। সে আক্ষেপ করে বলল, লোক কারখানায় গিয়ে যদি মুগুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি একটা কাজ জুটে যায়, কিন্তু ভদ্রলোকের ছেলে হয়ে ওসব কাজ তো আর পেরে উঠি না। এই তো আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, ওরা যাতে মুচি, সে দিব্যি ওয়াইসম্যানের কাজ করছে, সপ্তাহে 7.5 টাকা মাইনে পাচ্ছে, বেশ আছে। কিন্তু ওদের ওসব সয়ে যায়। আমাকেও বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে, কিন্তু আমার দ্বারা কি আর সারাদিন হাতুড়ি পেটানো সম্ভব? নন্দলালের পরদিন ভোরে বাড়ি ফেরার কথা হলেও সে আগের রাতেই স্টেশনে পৌঁছে গেছিল। তবে ঘুটঘুটে অন্ধকারে এতটা পথ একা আসতে তার সাহস হয়নি। স্টেশনেই শুয়ে রাতটা কাটায়। আর শেষ রাতের দিকে যখন আকাশে চাঁদের আলো ফুটল, সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে নন্দলাল দেখল মামা তখনও ওঠেননি, আর পূব দিকের ভিটের ঘরে তার বউও অঘরে ঘুমোচ্ছে। ঘরে ঢুকে স্ত্রীকে ঘুম থেকে তুলতে যাবে এমন সময় সে খেয়াল করলো, আরে গয়না বাক্সটা কোথায় গেল? সে হন্তদন্ত হয়ে স্ত্রীকে উঠিয়ে জিজ্ঞেস করলো, এই শুনছো, একবার ওঠো, গয়না বাক্সটা কোথায়? স্ত্রী তো অবাক, চোখ কচলাতে কচলাতে উঠে বসে বলল, আরে এখানেই তো ছিল। তুমি আমার সাথে ঠাট্টা করছো না? এই তো শেয়ারের কাছে, এখানেই রাখা ছিল। তুমিই লুকিয়ে রেখেছো নিশ্চয়ই। কিন্তু কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। তন্ন তন্ন করে খুঁজেও ঘরের কোথাও বাক্সটার হদিশ মিলল না। খোঁজাখুঁজির চোটে ততক্ষণে মামাও বিছানা ছেড়ে উঠে এসেছেন। চুরির কথা শুনে তিনিও আকাশ থেকে পড়লেন। নিজেই চারিদিক ছোটাছুটি করে বাক্স আর চোরের খোঁজ করতে লাগলেন। কোথায় গেল? হায় ভগবান, গেলটা কোথায়? এতক্ষণে খবর পেয়ে প্রতিবেশীরাও এসে জড়ো হলো। তারপর থানাতেও খবর দেওয়া হলো, কিন্তু কোনো লাভই হলো না। নন্দলালের স্ত্রীর বয়স এই 20-21 কোঠায়। টকটকে ফর্সা রং, সুন্দর মুখশ্রী, অত্যন্ত শান্ত আর সরল স্বভাবের মেয়ে সে। তার বাপের বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো হলেও বাবা বৃদ্ধ বয়সে তৃতীয়বার বিয়ে করার পর থেকে
আগের পক্ষের ছেলে মেয়েদের আর দু চক্ষে দেখতে পারেন না। বিয়ের সময় তিনি মেয়েকে এই গয়নাগুলো দিয়েছিলেন আর বুঝিয়ে দিয়েছিলেন, এসব গয়নাগাটি নিয়ে বাপের বাড়ির ওপর থেকে সমস্ত দাবি দাওয়া ছেড়ে দাও হয়। একে তো নন্দলালার অবস্থা কোনো কালেই ভালো ছিল না, তার ওপর বিয়ের পর সেই অবস্থা যেন আরও শোচনীয় হয়ে পড়ল। ওই কয়েক ভরি গয়নাই ছিল তাদের সংসারের একমাত্র সম্বল। ওই গয়নাগুলোর ওপর নন্দলালের দু একবার নজর পড়েছিল। একবার সে ভেবেছিল গয়নাগুলো বেচে পাটের ব্যবসা শুরু করি। আর একবার, শিমুরালির বাজারে একটা মুদির দোকান খুললে কেমন হয়। কিন্তু শেষমেশ কী ভেবে দুবারই সে পিছিয়ে যায়। তার বউও বলেছিল, দেখো, এই গয়নাগুলোই তো আমাদের শেষ সম্বল, বলো। আর তো পুঁজি বলে কিছুই নেই। যখন পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাবে তখন না হয় ওতে হাত দিও, আপাতত ওগুলো থাক। গয়নার বাক্স চুরি যাওয়ার দিন পাঁচেক পরের ঘটনা। সেদিন ভোরে উঠে নন্দলাল দেখল তার স্ত্রী বিছানায় নেই, আর বাইরে বেরিয়ে দেখে বউ উঠোনের একপাশে বসে উনুনের ছাইয়ের গাদা ঘেঁটে পাগলের মতো কি যেন খুঁজছে। স্বামীকে দেখেই কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে হেসে সে বলল, ওগো, ওগো, এসো না গো, এর মধ্যে একটু খোঁজো না। গয়নার বাক্সটা তো এর মধ্যে থাকতে পারে, বলো। তুমি বরং উত্তর দিকটা ভালো করে দেখো। হ্যাঁ, দেখো 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 না। নন্দলালের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে সস্নেহে স্ত্রীকে হাত ধরে দাওয়ায় এনে বসালো। উঠে এসো, সাবধানে। পাতকুয়ো থেকে ঠান্ডা জল তুলে এনে গায়ে মাথায় ঢেলে ভালো করে স্নান করিয়ে দিল। তারপর অনেক করে বোঝালো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। সেই যে মেয়েটার মাথার গণ্ডগোল শুরু হলো, তার কিছুতেই সারানো গেল না। স্বামী বা অন্য কেউ পাছে টের পেয়ে যায়, সেই ভয়ে যখন আশেপাশে কেউ থাকতো না, তখন সে চুপি চুপি ওই ছাইয়ের গাদা হাতড়ে হাতড়ে কী যেন খুঁজত। তবে আশ্চর্যের বিষয় হলো, এই একটা পাগলামো ছাড়া তার মধ্যে মস্তিষ্ক বিকৃতির আর কোনো লক্ষণই ছিল না। অন্যান্য সময় সে আগের মতোই নিখুঁতভাবে ঘরের সব কাজ সামলাতো, যেন একেবারে আদর্শ কর্মঠ লক্ষ্মী গৃহবধূটি। একদিন সকালে সে মামা শ্বশুরের ঘরে ঝাঁট দিতে ঢুকেছে। রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করতে গিয়ে সে হঠাৎ একদলা পাকানো কাগজ কুড়িয়ে পেল। কে যেন কাগজটাকে দুমড়ে মুচড়ে কোণার দিকে ফেলে রেখেছিল। তবে কাগজটা খুলতেই সে তো একেবারে হতবাক। এই কোন ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানা এখানে এলো কি করে? পাতলা বেগুনি রঙের কাগজ। স্যাঁকড়ারা সাধারণত নতুন সোনার গয়না এই ধরনের কাগজেই মুড়িয়ে দেয়। তার গয়নাগুলো যখন স্যাঁকড়ার দোকান থেকে এসেছিল তখন এই কাগজটাতেই মোড়ানো ছিল। আরে, এই কাগজ তো আমার সেই চুরি যাওয়া গয়নার বাক্সের তলায় পাতা ছিল না? লক্ষ্মী বউটি কিন্তু গুণাক্ষরেও কাউকে কিচ্ছু জানালো না, এমনকি নিজের স্বামীকেও না। তার মনের মধ্যে যে গভীর সন্দেহের ডানাটা বাঁধছিল, তা সে লজ্জায় আর ভয়ে কারোর কাছেই প্রকাশ করতে পারল না। কিন্তু ওই একই কথা দিন রাত ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। ধুম জ্বরে বিছানায় পড়ে থেকে নির্জন ঘরে একা একা সে খাটের একটা বাঁশের খুঁটির দিকে তাকিয়ে হাত জোর করে বারবার বলতো, ওগো খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় করে দাও। আমি তোমার পায়ে পড়ি, একটা উপায় তোমায় করতেই হবে। আর তো কাউকে বলতে পারি না, বলো, তাই শুধু তোমাকেই বলছি। ওই প্রাণহীন বাঁশের খুঁটিটা ছাড়া তার বুকের ওই যন্ত্রণা মাখা আর্তনাদ শোনার আর কেউ ছিল না। নির্জনে দিনরাত কতবার যে সে ওই খুঁটিটার কাছে চোখের জল ফেলে ওই আর্জি জানাতো, তার কেউ জানত না। গল্পটা মাঝখানে থামানোর জন্য অত্যন্ত দুঃখিত, তবে একটা ছোট রিকোয়েস্ট আছে। যদি আপনারা এখনও অবধি গল্পটা শুনছেন আর
আমাদের গল্প ভালো লাগে শুনতে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিশ্বাস করুন, খুব উপকার হয়। ঠিক আছে, তাহলে চলুন গল্পে ফেরা যাক। তাদের বাড়ির সামনে গঙ্গার পাড় পর্যন্ত একটা বিরাট মাঠ, সবুজ ঘাসে ঢাকা। তার ঠিক পরেই খাড়া পাড় নেমে গিয়ে জল ছুঁয়েছে। সেখানে জল খুব একটা গভীর নয়, চওড়াতেও বড় জোর হাত 10-12 হবে। তারপরেই গঙ্গার সেই বড় চরটা। সারা বছর ধরে ওই চরে জলচর পাখিদের ঝাঁক চড়ে বেড়ায়। চরের বাইরের গভীর গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট আর কম চওড়া অংশটাই ঘেঁষে থাকে। কন্টিকারির বনকে চরের বালি প্রায় ঢেকেই ফেলেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চরটাকে যেন আলো করে রাখে। একদিকে বড় রেলের বাঁধটা, আর অন্যদিকে দূরের গ্রামের সীমানার বনরেখা পর্যন্ত মাঠটা ছড়িয়ে আছে। এদিকে ওদিকে 2-1 সারি তাল গাছ ছাড়া এই বিশাল মাঠটায় আর কোনো গাছ চোখেই পড়ে না। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়, দুপুরে সূর্য মাঝ আকাশ থেকে আগুন ঝরায়। তারপর বেলা গড়িয়ে বিকেল নেমে আসে, আর গোধূলির আলোয় পশ্চিম দিক কত যে রঙে রঙিন হয়ে ওঠে তার ইয়ত্তা নেই। চাঁদ উঠলে মাঠ, চর, রেলের বাঁধ আর ওপারের গঙ্গাটা একেবারে জ্যোৎস্নায় ভেসে যায়। কিন্তু কোনো দিনও রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাবের কথা কল্পনাও করেননি, তার কখনো প্রয়োজনও বোধ করেননি। তবে সেখানেই আজ সর্বপ্রথম এই নিরক্ষর মস্তিষ্ক বিকৃত গৃহবধূটি যেন বৈদিক যুগের কোনো মন্ত্রদ্রষ্টা বিদুষীর মতো মনে প্রাণে সেই খুঁটি দেবতাকে আবাহন করল। আমি এই মাঠেই বিকেলে দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। সেদিনের সেই গভীরতা আমি যতটা উপলব্ধি করেছিলাম, এমনটা হয়তো আর কোথাও করিনি, আর হয়তো কখনো করবও না। এদিকে স্ত্রীর এই অবস্থা দেখে নন্দলাল বড় বিপদে পড়ল। সে তার স্ত্রীকে যথেষ্টই ভালোবাসত, তাই নানা রকম ওষুধ, জড়িবুটি, শিকড় বাকড় এনে স্ত্রীকে খাওয়াতে লাগলো। যে যা বলল তাই করতে লাগলো। ওকে তিরলের পাগলি কালির বালা পড়াও গো বাবা। আচ্ছা কাকা, আমি আজই যাব। হ্যাঁ, খুব কাছে দেয় তিরলের বালা। ঠিক আছে। কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। তবে একটা ভালো দিক দেখে সে একটু স্বস্তি পেল। আজকাল তার স্ত্রী আর সকালে উঠে ওই ছাইয়ের গাদা ঘাটতে বসে না। তবে সংসারের সব কাজে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে গেছে। ভাত বা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে অনেকটা বেশি নুন দিয়ে ফেলে, কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। এইগুলোই হলো তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস 2 কেটে গেল। শ্রাবণ মাস, বর্ষার জলে বড় গঙ্গা ছোট গঙ্গা মিলেমিশে একেবারে একাকার হয়ে গেল। চরটা জলে ডুবে গেল, একেবারে কুলে কুলে গেরুয়া রঙের জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে উঠল। আগে হাতে যা কিছু ছিল সব খরচ হয়ে গেছে। এদিকে কোনো চাকরিও জুটল না। রাঘব চক্রবর্তী একদিন ভাগ্নেকে ডেকে বললেন, কোনো কিছুরই তো ব্যবস্থা একটা করতে পারলি না। তা দিন কতকের জন্য এখন বৌমাকে বাপের বাড়িতে রেখে তুই বরং কলকাতার দিকে গিয়ে কাজকর্ম চেষ্টা দেখ, নইলে আর সংসার কি করে চালাই বল? এই তো দেখছিস অবস্থা। নন্দলাল পড়ল মহা ফাপড়ে। একে তো চাকরি নেই, তার উপরে হাতে কোনো সম্বলও নেই। এদিকে ঘরে অসুস্থ স্ত্রী। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াত করতে করতে একজন রঙের মিস্ত্রির সঙ্গে তার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাকে অনেক বলে কয়ে তার বাসাতেই বউকে নিয়ে আপাতত সে উঠল। মোটে দুখানা তো ঘর, একখান ঘরে আমি একাই থাকি, অন্য ঘর খান নয় তোমরা নাও। অনেক ধন্যবাদ। এবার যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারি। মিস্ত্রি গাড়ির গায়ে অক্ষর লেখার কাজ করত। সে নিজে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা ঠিকা কাজের জোগাড় করে দিল। একটা বড় লম্বা রেলের বগির
পুরনো রং তুলে নতুন করে রং করতে হবে। আর নন্দলাল সেই কাজে 1 মাসের চুক্তিতে বহাল হলো। রাঘব চক্রবর্তী কিছুদিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। হঠাৎ একদিন দেখা গেল তিনি অনেক জন্মজোর লাগিয়ে বাড়ির উঠোন পরিষ্কার করাচ্ছেন। ভালো দেখে একজোড়া হরিণের চামড়ার জুতো কিনে এনেছেন। এমনকি পুজোর সময় একবার কাশি বেরিয়ে আসারও পরিকল্পনা করে ফেলেছেন। আশ্বিনের শুরুতে বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী তখন বাড়ির চারদিকে পাঁচিল তোলার জন্য মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর গঙ্গায় স্নান সেরে এসে সন্ধ্যার পরই তিনি শুয়ে পড়লেন। অত পরিশ্রম করার পর তিনি শুয়ে পড়লেন ঠিকই, কিন্তু তার চোখে এতটুকু ঘুম এলো না। ঘুমানোর বৃথা চেষ্টায় সারা রাত এপাশ ওপাশ করে ছটফট করে শেষ রাতে উঠে তামাক খেতে বসলেন। উফ, কি যে হলো, ঘুম আসে না কেন? পরের দিন দুপুরেও ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ঘুম এলো না। সারাদিন ওই মজুর খাটানোর পরিশ্রমে শরীরটা হয়তো বেশ গরম হয়ে আছে। সেদিনও যখন ঘুম এলো না, তখন পাঁচিল গাথার জন্মযুদ্ধের বলে দিলেন, এখন দিন দুয়েক কাজ বন্ধ রাখো বাপু। পরদিন রাতে সামান্য কিছু খেয়ে দিয়ে মাথায় ঠান্ডা জল দিয়ে আর হাত পা ধুয়ে বেশ সকাল সকাল শুয়ে পড়লেন। প্রথমে ঘুম না আসায় ভাবলেন হয়তো ঘুমের সময় এখনো হয়নি, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলেন। রাত 10টা, 11টা, 12টা রাঘব প্রাণপণে চোখ বুজে পড়ে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন তবু ঘুম এখনো আসছে না কেন। আরও ঘন্টা দুয়েক কেটে গেল, ঘুমের কোনো নামগন্ধই নেই। চাঁদ ঢলে পড়ল। জানলা দিয়ে যে বাতাস আসছে তা আগের চেয়ে বেশ ঠান্ডা। রাঘবের এবার কেমন যেন ভয় করতে লাগলো। তবে কি আজও তার ঘুম হবে না? কথাটা ভাবতেও বুকটা কেমন যেন ছ্যাঁক করে উঠল। আজ রাতেও ঘুম না হলে কাল তিনি বাঁচবেন কি করে? উঠে মাথায় আবার একটু জল দিলেন, আবার শুলেন, আবার প্রাণপণে ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু এই ভেবে তার মাথা আরও গরম হয়ে উঠল যে ঘুম ঘুম যদি সত্যি না আসে তাহলে তাহলে উপায় কি? দেখতে দেখতে রাত ফর্সা হয়ে এলো। কাক কোকিল ডেকে উঠল। আর তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করতে করতে ঘুমানোর বৃথা চেষ্টা করে চলেছেন। ঠিক এইভাবে কেটে গেল আরও 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিন কি রাত, রাঘবের চোখে এক ফোঁটাও ঘুম এলো না। চোখের পলক ফেলার জন্য রাঘব একেবারে পাগলের মতো হয়ে উঠলেন। যে যা বলল তিনি তাই করে দেখলেন। ডাবের জল খেয়ে আর পুকুরের পচা পাক দিন রাত মাথায় দিয়ে থাকতে থাকতে তার নিউমোনিয়া হবার জোগাড় হলো। শেষমেশ বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ওষুধও খেয়ে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। আরও দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুয়ে মন শান্ত করে শুতে যান, কিন্তু বালিশে মাথা ছোঁয়াতেই বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। আজও বোধহয় ঘুম। বাকিটা আর রাঘব ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ শেষ না করেই চলে গেল। উঠোনে জঙ্গল গজিয়ে উঠল। রাঘব ঠিকমতো স্নান খাওয়া করতে চান না, চলাফেরাও করতে চান না। সবসময় ঘরের দাওয়ায় চুপচাপ বসে থাকেন। তামাক খাবার ইচ্ছেটাও ধীরে ধীরে হারিয়ে ফেললেন। লোকজনের সঙ্গে ভালো করে কথাও বলেন না। আর সেই পয়সার ভাঁড় উপর করে গোনার ব্যাপারটা, সেই ইচ্ছেটাও হঠাৎ কোথায় যেন উবে গেল। চিকিৎসা তখনও চলছিল। গ্রামের বুড়ো শিব কবিরাজ বললেন, তোমার রোগটা বাপু আসলে মনে। ঘুম হবে না এ কথা তুমি শোয়ার আগে ভাবো কেন? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবেই, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমাবো। এইরকম করে একবার দেখো দেখি। আর একদম সকাল সকাল শুতে যেও না, আগের সময় শুতে যেতে ঠিক সেই সময় যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতোই নিজের হাতে রান্না করে খেলেন। দাওয়ায় বসে গুনগুন করে একটু গানও গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুয়ে শুতে গেলেন।
মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ আমি নিশ্চয়ই ঘুমোবো, নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিতেই বুকটা কেমন যেন পড়ে উঠল। ঘুম যদি না হয়? পরক্ষণেই মন থেকে সে কথা জোর করে ঝেড়ে ফেলে দিলেন। নিশ্চয়ই ঘুম হবে। পাশ ফিরে পাশবালিশটা শক্ত করে জাপটে ধরে শুলেন। ঘরের দেওয়ালের একটা বাঁধানো রামকৃষ্ণের ছবি বাতাসে ঠকঠক শব্দ করছে দেখে আবার বিছানা থেকে উঠে সেটা নামিয়ে রাখলেন। আবার শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রইলেন। আধ ঘন্টা, 1 ঘন্টা। এইবার এইবার আমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়বো। বুকের ভেতরটা গুড়গুড় করছে কেন? না, এইবার ঠিক ঘুমোবো। 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 1টা। চারদিক একেবারে নিশুতি। কোনো দিকে টু শব্দটিও নেই। শুধু কেওড়াপাড়ায় একটা দুটো কুকুর ঘেউ ঘেউ করছে। না, রাত বেশ হয়েছে, আর জেগে থাকবো না, এইবার ঘুমোবো। বাঁদিকে ফিরে শুয়ে ঠিক সুবিধা হচ্ছে না। হাতখানা বেকায়দায় কেমন যেন মুচড়ে আছে। ডান দিকে ফিরে শোবেন। ছাড় পোকা? না, ছাড় পোকা তো আর বিছানায় নেই। যা হোক, জায়গাটা একবার হাত বুলিয়ে নেওয়া ভালো। যাক, এইবার ঘুমোবো। এতক্ষণে বেশ নিশ্চিন্ত হলেন তিনি। রাত তখন 2টো, কিন্তু নিশ্চিন্ত তিনি থাকতে পারলেন না। কোথায় যেন একটা হাট বা মেলা বসেছে। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সব লোক চলে গেছে, তবুও জনা 10 লোক এখনো হাটতলায় ভিড় করে দাঁড়িয়ে শুটকি আর চিংড়ি মাছের দরদাম করছে। এরা বিদায় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবেন। একটা লোক চলে গেল, 2টো, 3টে, এখনো জনাশাতেক লোক বাকি আছে। রাঘব তাদের কাছে গিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন, হাত জোর করে বলছেন, আমি আমি এবার একটু ঘুমোবো, দোহাই তোমাদের, তোমরা এবার চলে যাও। এখনো জনা 3 বাকি। রাঘবের মনে বেশ উল্লাস হল। আর বেশি দেরি নেই। এখনো 2জন। এই 2জন চলে গেলেই তিনি ঘুমোবেন। আর মাত্র 1জন, মিনিট 15 দেরি, তাহলেই তিনি ঘুমোতে পারবেন। হ্যাঁ, এই হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? হঠাৎ রাঘব ধড়মড় করে বিছানার ওপর উঠে বসলেন। এসব কি আবল তাবল ভাবছেন তিনি? ঘুম তাহলে বোধহয়। রাঘব কথাটা ভাবতেও সাহস পেলেন না। কত রাত এখন? ওটা কিসের শব্দ? বীজপুরের কারখানায় ভোরের বাঁশি বাজছে নাকি? সে তো রাত 4টে বাজে। তার মানে এখনই রাত 4টে বেজে গেল? অসম্ভব। যাক যাক, অনেক বাজে কথা ভেবে রাত কাটিয়েছি, আর নয়, এবার আমি ঘুমোবো। হালকা একটু ঘুমের ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরে ঠান্ডা বাতাসে তা তো একটু আসতেই পারে। কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি এতটুকুও ঘুমননি। একেবারে চোখ চেয়েছিলেন। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হতভম্ব রাঘব দেখলেন তার খাটের পাশে সেই বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাটকায় মানুষের রূপ ধরে তার মাথা শিউরে এসে দাঁড়ালো। তারপর ব্যঙ্গের সুরে আঙুল নেড়ে বলল, মূর্খ, ঘুমানোর ইচ্ছে থাকে তো কালই গয়নার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, তোর লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোরটা কেটে গেল। ভোর হয়ে গেছে। রাঘবের বুকটা তখনও ধড়ফড় করছে, চোখ জ্বালা করছে, মাথাটা যেন ভারী একটা বোঝা, শরীর একেবারে ভেঙে পড়তে চাইছে। না, তিনি একটুও ঘুমননি। এতটুকুও না। বাঁশের খুঁটি টুটি ওসব কিচ্ছু নয়, ওসব শুধু মাথা গরমের জন্য। কিন্তু ঠিক ওই একই স্বপ্ন রাঘব পরপর 2 দিন দেখলেন। ঠিক একই সময়, ভোর রাত্রে বীজপুরের কারখানার বাঁশি বাজার ঠিক আগে। তিনি ঘুমোননি, তবে স্বপ্ন কোথা থেকে আসবে? বীজপুরের বাসায় অন্য কেউ তখন ছিল না। নন্দলাল কাজে বেরিয়েছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচ্ছিল। হঠাৎ উস্কো খুস্কো চুল, জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকতে দেখে
সে বিস্মিত মুখে একবার তাকিয়েই লজ্জায় ঘুমটা টেনে উঠে দাঁড়ালো। রাঘব চক্রবর্তী একবার চারদিকে তাকিয়ে কাছে এসে ভাগ্নে বউয়ের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার গুরুজন। মা, মা তুমি মানুষ নও, তুমি তুমি নিশ্চয়ই কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমায় মাফ করো। তারপর পুটুলি খুলে সব গয়নাগুলো তিনি ভাগ্নে বউয়ের হাতে ফিরিয়ে দিলেন। কিন্তু অনেক বলা সত্ত্বেও সেই বাসায় থাকতে আর রাজি হলেন না। নন্দলালের কাছে মুখ দেখাবার মতো জায়গা আমার নেই মা। তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না? কিন্তু ওর কাছে। সে ঘটনার মাস 6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের খবর পেয়ে নন্দলাল বউকে নিয়ে গরুর গাড়িতে করে তাকে দেখতে গেল। এরা যাওয়া দিন 7 পরেই রাঘবের মৃত্যু হলো। মৃত্যুর আগে তিনি তার যা কিছু জমিজমা ছিল সব উইল করে ভাগ্নে বউকে দিয়ে গেলেন। কিছু পোতা টাকার সন্ধানও দিয়ে গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে তিনি নিজের সেই স্বপ্নের কথা বলে গেলেন। এই যে দেখছো ঘর, এই যে বাঁশের খুঁটি, এর মধ্যে দেবতা আছেন মা, বিশ্বাস করো আমার কথা। ভাগ্নে বউ শিউরে উঠল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বছর নন্দলাল মামার ভিটেতেই সংসার পেতে বাস করেছিল। তার বউ ছেলেমেয়েদের মা হয়ে সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করতে করতে প্রথম জীবনের সেই দুঃখ কষ্টের কথা একেবারেই ভুলে গিয়েছিল, এবং সঙ্গে সঙ্গে ওই খুঁটি দেবতার কথাও সে ভুলে গিয়েছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে গভীর আন্তরিকতাপূর্ণ আবেগকে সে জীবনে একবার মাত্র লাভ করেছিল, আর কখনো জীবনপথে তার সন্ধান মেলেনি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিয়ে হয়েছে আর নতুন বউ ঘরে এসেছে। বিয়ের বছর 4 মধ্যেই এই বউটি এক দুর্দান্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ল। ক্যান্সার হলো তার জিভে। ক্ষত ক্রমশ গভীর হতে লাগলো। কত রকম চিকিৎসাই না করানো হলো, কিন্তু কিছুতেই কোনো উপকার দেখা গেল না। সে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করত। ইদানিং কথা পর্যন্ত বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সকলেই তার মৃত্যু কামনা করত। কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। অথচ নিজে যন্ত্রণা পেয়ে আর বাকি 5 জনকে যন্ত্রণা দিয়ে একেবারে মুড়ে বেঁচে রইল। এই বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প কখনো শোনেনি, জানতও না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস, শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল। ঠান্ডাও বেশ, বাইরে আবার জোর বাতাসও বইছিল। মাথার শিউরে একটা কাঁসার ছোট ঘটিতে জল রাখা ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো এল। তখনই তার মনে হলো পাশের খুঁটিটা যেন আর খুঁটি নেই। তাদের গ্রামের শ্যামরায় মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানেই দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। ছেলেবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলগাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে বিকেলে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছে। শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত নয়, তেমনই সুন্দর, সুঠাম, সুবেশ, কামনীয় এক তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বধূটিরও তাই ঘটেছিল, বা হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাটকায় পুরুষকে দেখেছিলেন, সেও হয়তো তার অনিদ্রাপ্রসূত অনুতাপে বৃদ্ধ মনের সৃষ্টি মাত্র। কারণ খুঁটির মধ্যে দেবতা ঠিক সেই রূপে তাদের সামনে দেখা দিয়েছিলেন, যার পক্ষে যে রূপ কল্পনা করা স্বাভাবিক। সত্য মিথ্যা জানি না বাবু, তবে খুঁটি দেবতা সেই থেকে এই অঞ্চলে একেবারে প্রসিদ্ধ হয়ে আছেন। তাহলে কেমন লাগলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা? কমেন্টে জানান। আজ নন্দলালের চরিত্রে ছিল সায়ন দে, নন্দলালের স্ত্রীর চরিত্রে ছিল
সৃজিতা পাল, আর কথক এবং বাকি অন্যান্য চরিত্রে ছিলাম আমি। পরিচালনা এবং শব্দগ্রহণে আবারও ছিলাম আমি, আপনাদের গল্প বলিয়ে সায়ন, আর গ্রাফিক ডিজাইনে সবসময়ের মতন ছিলেন আমাদের গুগল বাবাজির জেমিনাই। তাহলে যদি গল্পটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না হন তাহলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন অভিযানের গল্প নিয়ে।